আমি সুমিতা। আজ আমি তোমাদের সাথে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। এই বাস্তব সংখ্যা নবম শ্রেণীর পাঠ্যবইতে প্রথম অধ্যায়ে আছে। এবারে বাস্তব সংখ্যা জানার আগে আমাদের কয়েকটি বিষয় নিয়ে জানতে হবে। কী কী সেটা? স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। এই বিষয়গুলি যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে আমরা বাস্তব সংখ্যা সংক্রান্ত সমস্যার সঠিক সমাধান করতে পারবো না। চলো জানা যাক এগুলো কী। প্রথম আসি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত। এর যতদূর পর্যন্ত ধনাত্মক সংখ্যার অস্তিত্ব আছে, এর সীমারেখা ততদূর। সেটা তোমরা যদি সীমাটা বেঁধে দাও, 100 পর্যন্ত সীমা দাও, তাহলে এর সীমা হলো 100 পর্যন্ত। 200 পর্যন্ত ধরলে 200 পর্যন্ত, বা এর থেকে যদি যত বেশি তুমি সীমা বাড়াবে এর সীমা ততদূর হবে। এক কথায় অসীম সীমা পর্যন্ত। এই যে স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে, কিন্তু শেষ কোথায় আমরা জানি না। এবার এই স্বাভাবিক সংখ্যার দলের সঙ্গে যদি একটা শূন্য যোগ করে দিই, কী বলে, এর সঙ্গে আমি একটা শূন্য যোগ করে দেবো। 0, 1, 2 এভাবে অসীমভাবে তৈরি। এটা এর শ্রেণীটা অসীম পর্যন্ত। এই যে 0 থেকে শুরু করে যে অসীম শ্রেণী পাচ্ছি, সংখ্যার শ্রেণী, সেটাকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। তাহলে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত সংখ্যা শ্রেণীকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত সংখ্যা শ্রেণীকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার অখণ্ড সংখ্যার পরে আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? দেখো, তোমরা অঙ্ক করতে করতে দেখবে কখনো উত্তর আসছে 0, কখনো আসছে ধনাত্মক, কখনো আসছে ঋণাত্মক। এক কথায় এই শূন্য সহ ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা নিয়ে যে সংখ্যার শ্রেণী, তাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আমি মাঝখানে শূন্যটাকে রেখে একটা সংখ্যা রেখা তৈরি করলাম। শূন্যর ডান দিকে হলো প্লাস আর শূন্যর বাঁ দিকে মাইনাস। এই যে প্লাস আর মাইনাস নিয়ে যে শূন্য সহ যে সংখ্যা রেখার শ্রেণী, এটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটাকে কি বলা হচ্ছে? পূর্ণ সংখ্যা। +1, +2, +3, +4, এদিকে মাইনাস, সব মাইনাস। -1, -2, -3, -4। এবার যদি তোমাদের বলা হয় শূন্য আসলে কি? শূন্য কি? শূন্য কি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা না অখণ্ড সংখ্যা? অখণ্ড সংখ্যা না পূর্ণ সংখ্যা? যদি শূন্যর অবস্থান সম্পর্কে জানতে চাই, তোমরা একটা বলবে হ্যাঁ, শূন্য স্বাভাবিক সংখ্যা না, শূন্য অখণ্ড সংখ্যা। কেননা অখণ্ড সংখ্যা শূন্য দিয়ে শুরু, শূন্য অখণ্ড সংখ্যা। আবার শূন্য হলো একটা পূর্ণ সংখ্যা, যেটা ধনাত্মক পূর্ণ সংখ্যাও না, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও না। তাহলে শূন্য হলো কি? শূন্যর একটা দুখানা রূপ আছে, একটা হলো অখণ্ড সংখ্যা, আর আরেকটা রূপ হলো শূন্য হলো পূর্ণ সংখ্যা, যেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না, আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা না। এর পরের সংখ্যা আসার আগে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কয়েকটি খেলা খেলি। কি খেলা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। দুটি পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক নিতে পারো বা ঋণাত্মক। ধনাত্মক মানে শূন্য থেকে বড় যেসব পূর্ণ সংখ্যা তাদেরকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়, আর ঋণাত্মক মানে শূন্য থেকে ছোট যেসব পূর্ণ সংখ্যা। এবার ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর নিতে পারো, ধনাত্মক ও ঋণাত্মক দুই মিলে নিতে পারো, যেটা যেমন খুশি। তাহলে আমরা চার জোড়া সংখ্যা নিয়ে নিই। একটা নিই -11 আর -3। এই দুটো সংখ্যাকে আমরা যোগ করি। যোগ করলে পাবো -14। তারপরে নিই -20, তবে মাইনাস +5। তাহলে এটাকে ভাগ করলে সংখ্যা রেখা যদি আঁকি, আমি এখানে সংখ্যা রেখা আঁকলাম, 0, এই গুনে গুনে এখানটা ডট ডট দিয়ে এখানে 20 আসবে, -20। এই -20 থেকে আমি যদি ডান দিকে যেতে হবে, প্লাস মানে আমার ডান দিকে 5 ঘর কমাতে হবে, 1, 2, 3, 4, 5।
এই পর্যন্ত কমন হবে -15। এখানে অনেকগুলো আছে, আমি বসতে পারিনি। এখানে হবে -15। এবার যদি গুণ করি, আমি শূন্য যদি পূর্ণ সংখ্যা, শূন্যকে শূন্য দিয়ে গুণ করি, 0 গুণ 5 সমান সমান 0। এবার ভাগটাকে নিই, দেখা গেল 5 ভাগ 7, এটাকে হবে 5-এর 7। এই যে আমরা যে জিনিসটা পাচ্ছি, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। এটাকে কি বলা হয়? যেহেতু লব আর হরে বিভক্ত আছে, এটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের এই রূপকে বলা হয় মূলদ সংখ্যা। ভগ্নাংশের এই রূপটাকে বলা হয় কি? মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা কাকে বলছে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ রূপে, যে পি বাই কিউ রূপে প্রকাশ করা যায়। পি বাই কিউ রূপে প্রকাশ করা যায় এমন সংখ্যা। কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, কিউ নট ইজিক্যাল টু 0। কিউ কখনোই শূন্য হবে না, শূন্যর থেকে বড় হবে। কেননা কিউ যদি শূন্য হয়, তাহলে তো নিচটা শূন্য হয়ে যাবে, যে পি বাই শূন্য। এখানে কিউটা যদি শূন্য হয়, পি বাই শূন্য হবে। আর কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা মানে কি? সেটা শূন্য। তাহলে ভগ্নাংশ মানে কি? মূলদ সংখ্যার কোনো অস্তিত্বই থাকছে না, সব একটি মানে শূন্যতে এসে দাঁড়িয়ে যাচ্ছে। তাই সবসময় দেখবে কিউ নট ইজিক্যাল টু 0 ধরা হয়। তাহলে মূলদ সংখ্যার একটা উদাহরণ দেওয়া যাক। 2-এর 3, 3-এর 4, মানে ভগ্নাংশ রূপে। কিন্তু এগুলো কিন্তু উপরে নিচের সংখ্যাটা একটু পরস্পর মৌলিক হতে হবে। দুটো কিন্তু মানে সব থেকে লঘিষ্ঠ রূপ, যত বড় ভগ্নাংশই হোক না কেন, তাদের লঘিষ্ঠ রূপ হলো মূলদ সংখ্যা। মানে এটা বিভাজ্য যাবে না। লব আর হরকে মানে কোনো একটা সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। মানে সব দুটোই উপরে লব মৌলিক সংখ্যা হতে হবে, হর মৌলিক সংখ্যা হতে হবে। সেখানে যদি আমরা লিখি 9/15 লিখি, এটা কিন্তু কাটাকুটি করে মানে সংক্ষিপ্ত রূপ হিসাবে এখানে মূলদ সংখ্যা হবে। যেমন এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 3-কে 9, 3-5 15, তার মানে 3/5। দেখো, এই দুটো হলো পরস্পর মৌলিক সংখ্যা। এবার এখান থেকে না একটা প্রশ্ন আসছে, যে সব পূর্ণ সংখ্যাই কি মূলদ সংখ্যা? কি সব পূর্ণ সংখ্যাই কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা? হ্যাঁ। এর উত্তর কি হবে? উত্তর হবে হ্যাঁ, সব পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। কেননা ধরো তুমি একটা পূর্ণ সংখ্যা, ধরো কি, এখানে 2 ধরো, 2 একটি কি পূর্ণ সংখ্যা। তুমি 2টাকে তো 2/1 রূপে প্রকাশ করতে পারো। 2/1 রূপে প্রকাশ করলে এর কিন্তু রূপের কোনো পরিবর্তন, রূপের পরিবর্তন হচ্ছে, মানের কোনো পরিবর্তন নেই। এটা সমান সমান 2 থেকে যাচ্ছে, শুধু এর রূপটা প্রকাশ হচ্ছে কি? পি বাই কিউ রূপে প্রকাশ করছে। যার মানে এটাকে আমরা একটা মূলদ সংখ্যার রূপে প্রকাশ করতে পারছি। তাহলে 2 একটি পূর্ণ সংখ্যা, কিন্তু মূলদ সংখ্যা রূপে আমরা প্রকাশ করতে পারছি। 2 একটি পূর্ণ সংখ্যা, কিন্তু মূলদ সংখ্যা রূপে প্রকাশ করা যাচ্ছে। তাহলে কি বলতে পারি? যে সব পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এবার আর একটা প্রশ্ন আছে। কি প্রশ্নটা? যে সব মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? সব মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? না, এটা কখনো সম্ভব না। কেননা ধরো তুমি একটা মূলদ সংখ্যা লেখো 5/7। 5/7 কি? এটা তো ভগ্নাংশ, এটা তো পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা মানে কি? 0, 0-এর দিকে সব ধনাত্মক সংখ্যা, এদিকে ঋণাত্মক সংখ্যা, এখানে প্লাস, এখানে মাইনাস, এগুলোকে নিয়ে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। সেখানে 5/7 এটা মূলদ সংখ্যা, কিন্তু এটা ভগ্নাংশ। তাই সব মূলদ সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। এখানে সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হলো না। এবার আরেকটা প্রশ্ন বলছে কি, যে প্রতিটা পূর্ণ সংখ্যাই কি অখণ্ড সংখ্যা? কি? প্রতিটা পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা? প্রতিটা পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা? না,
সেটা সম্ভব নয়। কেননা দেখো, অখণ্ড সংখ্যার সীমারেখা কি শূন্য থেকে শুরু, শূন্য থেকে যাত্রাপথ অসীম পর্যন্ত। আর পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হলো শূন্য থেকে ধনাত্মক আর ঋণাত্মক দিক নিয়ে হলো পূর্ণ সংখ্যা। তাহলে কি আমি যদি এখানে শূন্য থেকে বেশি সংখ্যা মানে বেশি মানযুক্ত পূর্ণ সংখ্যা নিই, তাহলে সেগুলো অখণ্ড সংখ্যা হবে। কিন্তু শূন্য থেকে কম যেই নেব সেগুলো কিন্তু অখণ্ড সংখ্যা হবে না। তাই প্রতিটা পূর্ণ সংখ্যায় অখণ্ড সংখ্যা না। এরপরে মূলদ সংখ্যার উপরে আসছে কি যে, আর মূলদের পরে অমূলদ সংখ্যা কি? চলো অমূলদ সংখ্যা নিয়ে একটুখানি জেনে নিই, পরে বিস্তারিতভাবে জানবো। অমূলদ সংখ্যা কি? মানে যে সকল সংখ্যাকে p/q রূপে প্রকাশ করা যায় না, p/q রূপে প্রকাশ করা যায় না, এমন সংখ্যা। যেমন কি √2, √3, √5, এই যে সংখ্যাগুলো, এটা অসীম আছে। এই সংখ্যাগুলো কিন্তু আমরা একটা মান পাই, সেটাকে আমরা কাছাকাছি মানে ধরে নিই, কিন্তু এদের অ্যাকুরেট মান কিন্তু পাই না। যেমন 2 এর 3 বা 5, 7 এদের ঠিকঠাক মান জানি, সেই জন্য এটাকে p/q রূপে প্রকাশের মধ্যে ফেলে আমরা আমাদের সুবিধার জন্য একটা মান বার করে নিই। √2 মানে 1.41, √3 1.731। এই যে মানগুলো আমরা পাই, এগুলো আমরা হিসাবের সুবিধার জন্য ধরে নিই, কিন্তু এদের অ্যাকচুয়াল মান যেহেতু পাওয়া যায় না, তাই এটাকে মূলদ সংখ্যার মধ্যে না ফেলে অমূলদ সংখ্যার মধ্যেই ফেলা হয়। এবার অমূলদ সংখ্যা পর্যন্ত জানলাম। এই স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মাঝখানে অবশ্যই ভগ্নাংশ আছে, এগুলোকে নিয়ে তৈরি হচ্ছে কিন্তু বাস্তব সংখ্যা। এই অমূলদ সংখ্যা নিয়ে এটার পরে বিস্তারিত আলোচনা করা যাবে। এখন অমূলদ সংখ্যা নিয়ে এইটুকুনি থাক, আমরা এবার মূলদ সংখ্যা ফিরে আসি। এবার তোমাদের যদি বলা হয় যে দুটো মূলদ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা দিয়ে ধরলাম 2 আর 3, এদের মাঝখানে একটি মূলদ সংখ্যা, এদের মাঝে একটি মূলদ সংখ্যা বার করতে হবে। বার করো দেখি। এই একটি সংখ্যা বার করতে বলে কী করবে? এই দুটোকে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে। কীভাবে? দেখা গেল 2 + 3 / 2, তার হচ্ছে কত? 5/2, 5/2 হচ্ছে। এটা হলো এদের মাঝখানে একটি সংখ্যা। 5/2 মানে কি? 2.5, 2.5, মানে ঠিক এদের মাঝখানের বিন্দুটা হবে। এবার তোমাদের যদি বলে যে থেকে বেশি, মানে 2 আর 3-এর মধ্যে, এই 2 আর 3-এর মধ্যে একটি না, 3টে সংখ্যা বার করতে হবে। কটা? 3টি মূলদ সংখ্যা, 3টি মূলদ সংখ্যা। এবার সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে তোমাদের 2 আর 3-এর মধ্যে যে প্রতিটি সংখ্যার ব্যবধানটা আমার বার করতে হবে। ব্যবধানটা আমার বার করতে, ব্যবধান বা ডি সমান কি? এখানে যদি লব ধরি, উপরে থাকবে সংখ্যা দুটির বিয়োগফল, মানে সংখ্যা দুটির বিয়োগফল ভাগ যে কটি মূলদ সংখ্যা চাইছে তত +1। মানে এখানে যদি 3 চাইছে 3 + 1, যদি 4টে মূলদ সংখ্যা চাইতো তাহলে 4 + 1 5 হতো। তাহলে 2 বা 3-এর মধ্যে ব্যবধান কত হচ্ছে? 2 থেকে 3-এর মধ্যে মানে ব্যবধান ডি কত হচ্ছে? 3 - 2/3 + 1, তাহলে হচ্ছে কত? 1/4। তাহলে মূলদ সংখ্যা 3টি বার করি। মূলদ সংখ্যা 3টি। এবার এই 3টি বার করার জন্য কী করতে হবে? যেহেতু আমার প্রতিটা সংখ্যার এই জায়গায় ব্যবধান, মানে কি প্রত্যেকটা সংখ্যা যে কটা সংখ্যা বসাবো তাদের মাঝখানে আমাদের মানে 1/4 অন্তর আমাদের সংখ্যাগুলো বসাতে পারবো। এবার এই সংখ্যা বসানোর ক্ষেত্রে আমাদের কিন্তু শুরু করতে প্রথম সংখ্যাটা দিয়ে শুরু করতে হবে। শেষ সংখ্যা দিয়ে শুরু করলে কিন্তু সীমারেখার বাইরে চলে যাবে। এই সীমারেখার মধ্যে থাকতে গেলে প্রথম সংখ্যা দিয়ে শুরু করলে শেষ সংখ্যার আগে গিয়ে এটা শেষ হবে। এখানে সূত্র আছে কি? দেখা গেলো প্রথম সংখ্যার সঙ্গে আমি একবার 1/4 যোগ করলাম, 2 + 1/4 যোগ করলাম। প্রতিটা সংখ্যার সঙ্গে 1/4 করে পার্থক্য আছে। আবার এই সংখ্যাটার সঙ্গে কি হবে? 2 + 1/4 যে সংখ্যাটা পেলাম তারপরে আরও 1/4 বাড়াতে হবে। এবার এই যে সংখ্যাটা পেলাম এরপরে আরও 1/4 বাড়াতে হবে। তাহলে দেখো এখানে প্রথম মূলদ সংখ্যার ক্ষেত্রে আছে একবার 1/4, তারপরে এবার এসছে কিন্তু 2 বার, তাহলে আমি লিখতে পারি 2 × 1/4। তারপরে কিন্তু 3 বার আছে,
তাই সেটা 3 বার না লিখে লিখতে পারি 3 গুণ 1-এর 4। তাহলে এখান থেকে তোমার এখান থেকে যে একটা সূত্র পাওয়া গেল, সূত্রটা কি? সূত্রটা হলো, যদি তোমার প্রথম সংখ্যা একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা যদি ওয়াই হয়, আর এদের মাঝখানের ব্যবধান যদি ডি হয়, তাহলে মূলত সংখ্যার সূত্র হবে কি? প্রথম সংখ্যা মানে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2 ইন্টু ডি, এক্স প্লাস 3 ইন্টু ডি, অসীম পর্যন্ত। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে নিই। 2 যোগ 1 4 মানে 4 লসাগু, 4 দুগুণ 8 আর 1 8 যোগ 1। এখানে হচ্ছে 8 যোগ 2 বাই 4। এখানে হচ্ছে 4 দুগুণ 8 যোগ 3 বাই 4, কত হচ্ছে? 9-এর 4, 10-এর 4, 11-এর 4। এবার তোমাদের তো মনে প্রশ্ন আসতে পারে যে এই তিনটের সংখ্যায় কি 2 আর 3-এর মধ্যেখানে আছে? আমি কি উত্তরটা ঠিক করলাম? অঙ্কটা আমার ভুল হবে না তো? তার জন্য দেখো ছোট্ট একটা পদ্ধতি আছে, তুমি ঠিক করেছো না ভুল করেছো সেটা জানার জন্য। 11 পরের ভগ্নাংশটা নিয়ে নেবে। 11 পরে কি? 12/4। এটাকে কেটে কাটাকুটি করে দেখো 3 পেয়েছো। আর 9-এর আগের ভগ্নাংশটা নেবে 8/4। এখানে যদি অন্য যে কোনো ভগ্নাংশ থাকতো তার আগের ভগ্নাংশটা নিয়ে কাটাকুটি করে দেখবে যে তোমরা মানে ঠিক আগের সংখ্যা থেকে পরের সংখ্যার মধ্যে আছো। তার মানে এর মাঝখানে তোমার বইয়ের উত্তরের সঙ্গে মিলুক আর না মিলুক, এই যে মাঝে যে 3টে সংখ্যা পেলে এই সংখ্যা দুটো সঠিক সংখ্যা। এবার এই সংখ্যাগুলোকে আমাদের সংখ্যা রেখায় বসাতে হবে। সংখ্যা রেখায় বসানোর জন্য কী করতে হবে? আমি একটা সোজা সরলরেখা টানলাম, মাঝখানে কি শূন্য দিলাম। সংখ্যা রেখায় বসানোর জন্য অবশ্যই তোমাদের মানে পূর্ণ সংখ্যার শ্রেণীটাই উল্লেখ করতে হবে, মানে ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাটাকে সহ সংখ্যা রেখাটা উল্লেখ করতে হবে। তো এখানে আসছে কি 2 আর 3-এর মাঝে, 2 আর 3-এর মাঝে কটা? 3খানা পয়েন্ট, তাই 3টে বসাবো। যদি 4টে বলতো 4টে বিন্দু দিতাম। তাহলে একটা হলো 9-এর 4, একটা হলো 10-এর 4, একটা হলো 11-এর 4। আজকের ভিডিওতে বাস্তব সংখ্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে বাস্তব সংখ্যার সম্পর্কিত বিভিন্ন প্রয়োগ নিয়ে আলোচনা করা হবে। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।